যে তৃণমূলের শাসনে কিভাবে লুট চলেছে, কিভাবে নৈরাজ্য, মানুষের যে সম্প্রীতি সেটা নষ্ট হয়েছে, এইগুলোই মূলত আমরা ধরছি। ওদের কাজ হচ্ছে যে এই নির্বাচনটা আবার নতুন করে মেরুকরণের মধ্য দিয়ে এই নির্বাচনটাকে তারা প্রতিষ্ঠিত করতে চাইছে এবং ফায়দা লুটতে চাইছে, যে 5 বছর লুট করো এবং নির্বাচনের সময় এই সম্প্রদায়গতভাবে বিন্যাস করে মেরুকরণের মধ্য দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। 34 বছরের একটা মানুষ দায়িত্ব দিয়েছিল পরিচালনা করার জন্য, তার অভিজ্ঞতা দেখেছে, বর্তমানে তার অভিজ্ঞতা দেখছে। এই যে তৃণমূল সরকারের আমলে তার অভিজ্ঞতা মানুষ বুঝতে পারছে। ফলে মানুষ শেষ সিদ্ধান্ত নেবে। আমরা বিশ্বাস করি মানুষই ইতিহাস রচনা করবেন এবারের এই নির্বাচনে। যে এত প্রকল্প করার পর মানুষের সমস্যার সমাধান হচ্ছে। আজকে এমন কোনো বাড়ি বা পরিবার আপনি দেখাতে পারবেন যে পরিবারে কোনো বেকার ছেলে মেয়ে নেই? তাদের ভবিষ্যৎ কি? কেন তাদের রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে? ওই 1,500 টাকা যেটা দেওয়া হচ্ছে সেটাই কি ভবিষ্যৎ? লেখাপড়া কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। স্বাস্থ্যের কি অবস্থা? সরকারি হসপিটালগুলোতে চিকিৎসার কি অবস্থা? এগুলো তো মানুষ বিচার করছে, দেখছে। আমরা উপস্থিত হয়েছি বীরভূমের রামপুরহাট বিধানসভার প্রার্থী সঞ্জীব মল্লিকের কাছে। সঞ্জীব মল্লিক, যিনি কিন্তু এক প্রকার রবিনহুড নামে পরিচিত, তার কারণ আপনারা জানেন যে সমগ্র বীরভূম জেলার একমাত্র পৌরসভার কাউন্সিলর, সে হচ্ছে বিরোধী কাউন্সিলর, সে সঞ্জীব মল্লিক সিপিআইএম এর। এবং স্বয়ং যে বীরভূম জেলা নাম শুনলে আমরা নাম শুনতে পাই অনুব্রত মণ্ডল, সেই গড়ে দাঁড়িয়ে তিনি কিন্তু জেলে থেকেও কিন্তু নির্বাচন জিতেছেন। এবং সেই সঞ্জীব মল্লিক কিন্তু এবছর কিন্তু সিপিআইএম প্রার্থী রামপুরহাট বিধানসভা, এবং তিনি যার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কিন্তু গত 2001 সাল থেকে টানা কিন্তু 25 বছর এই রামপুরহাট বিধানসভার তিনি বিধায়ক আশিস ব্যানার্জি, তিনি কিন্তু বর্তমান যে বিধানসভা শেষ হলো তার কিন্তু তিনি কিন্তু ডেপুটি স্পিকার ছিলেন। তো আমরা জানি সঞ্জীব দাসের কথোপকথন শুরু করি, তিনি কি ভাবছেন তার এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে। প্রথমেই বলে রাখি যে আমি রবিনহুড নই। সাধারণ মানুষের সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং হচ্ছে যেটা যে একটা ছোট জায়গায় কাজ করি। আপনারা জানেন যে বিগত 20 বছর ধরে আমি জনপ্রতিনিধি একটা পৌর এলাকা, সেখানে মানুষের সবসময় পাশে থেকে চেষ্টা করি মানুষের সমস্যার সমাধান করার। এটাই মূলত আমার কাজ। সুবিধা কি মনে হচ্ছে এই নির্বাচনে কতটা টাফ বা কঠিন হতে চলেছে? দেখেন, নির্বাচনে আমরা লড়াই করি মানুষের অধিকার, রুটি রুজির লড়াই, যেটা আমাদের মূল কথা, যে এই সমাজ ব্যবস্থা বদল করা। যেভাবে চলছে গোটা রাজ্যটা, যে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা একেবারে শেষ। এখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই জায়গা থেকে একমাত্র বামপন্থা ছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবে না। ফলে হচ্ছে যে এইটা একমাত্র বিকল্প। ফলে মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে এই নির্বাচনে আমরা যা আমাদের মূল স্লোগান, যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, অভিজ্ঞতায় দেখেছেন যে তৃণমূলের শাসনে কিভাবে লুট চলেছে, কিভাবে নৈরাজ্য, মানুষের যে সম্প্রীতি সেটা নষ্ট হয়েছে। এইগুলোই মূলত আমরা ধরছি। ওদের কাজ হচ্ছে যে এই নির্বাচনটা আবার নতুন করে মেরুকরণের মধ্য দিয়ে এই নির্বাচনটাকে তারা প্রতিষ্ঠিত করতে চাইছে এবং ফায়দা লুটতে চাইছে, যে 5 বছর লুট করো এবং নির্বাচনের সময় এই সম্প্রদায়গতভাবে বিন্যাস করে মেরুকরণের মধ্য দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর আমরা আমাদের বিকল্প যে রাজনীতি, সেই রাজনীতি মানুষের কাছে আমরা তুলে ধরছি। এটাই হচ্ছে আমাদের মূলত মূল কথা। কিন্তু একটা কথা কি, যে বামফ্রন্ট বা সিপিআইএম এর এত শক্তি সমর্থ তার সংগঠন, সেখানে কি সাধারণ মেরুকরণের মধ্য দিয়ে সিপিআইএম মানুষ আস্থা হারাবে? যে দলটা 34 বছর বাংলায় শাসন চালিয়েছে, এটা কতটা যুক্তিযুক্ত হতে পারে যে সংগঠনের কোনো জোর নেই? বিষয় হচ্ছে যে 34 বছরের একটা মানুষ দায়িত্ব দিয়েছিল পরিচালনা করার জন্য, তার অভিজ্ঞতা দেখেছে, বর্তমানে তার অভিজ্ঞতা দেখছে। এই যে তৃণমূল সরকারের আমলে তার অভিজ্ঞতা মানুষ বুঝতে পারছে। ফলে মানুষ শেষ সিদ্ধান্ত নেবে। আমরা বিশ্বাস করি মানুষই ইতিহাস রচনা করবেন এবারের এই নির্বাচনে। সংগঠন একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর, হঠাৎ করে ক্ষমতায় চলে যাওয়ার পর, তবে বামপন্থী রাজনীতি সংগঠন এখনো পর্যন্ত যা ধরে রেখেছি আমরা, সেটা মূলত গোটা রাজ্যের আমাদের যারা প্রত্যেকদিন লড়াই সংগ্রাম, মানুষের রুটি রুজির লড়াই সংগ্রাম থেকে শুরু করে, অধিকারের প্রশ্ন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এইগুলোকে তুলে ধরে
প্রত্যেকদিন বামপন্থীরা দেখবেন লড়াই আছে, আচ্ছা। ফলে তার একটা সুফল তো আছেই। ফলে সেইটাই হচ্ছে আমাদের মূল সম্পদ, সেইটাই নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। কিন্তু মানুষ তো বুদ্ধিজীবীর কথা যদি হয়, রাজ্য সরকার তো বিভিন্ন পরিকল্পনা করেছে, সে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে হাল ফেলে যুবসাথী পর্যন্ত। আপনার কি মনে হয় যে তাহলে এই নতুন প্রজন্ম আপনাদের কেন ভোট দেবে, কি ভেবে ভোট দিতে চাই? এত প্রকল্প করার পর মানুষের সমস্যার তো সমাধান হচ্ছে। আজকে এমন কোনো বাড়ি বা পরিবার আপনি দেখাতে পারবেন যে পরিবারে কোনো বেকার ছেলে মেয়ে নেই? তাদের ভবিষ্যৎ কি? কেন তাদের রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে? ওই 1,500 টাকা যেটা দেওয়া হচ্ছে সেটাই কি ভবিষ্যৎ? লেখাপড়া কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। স্বাস্থ্যের কি অবস্থা? সরকারি হসপিটালগুলোতে চিকিৎসার কি অবস্থা? এগুলো তো মানুষ বিচার করছে, দেখছে। কিন্তু আপনি কি মনে করেন যে আপনারা তো আপনাদের বিভিন্ন রকম জনসভায় বলছেন যে আপনারা ভাতা কন্টিনিউ করবেন, যা যা চলছে, এটা যদি সেটাই যদি একমাত্র সলিউশন না হয়, তাহলে আপনারা কেন বলছেন যেটা নিয়ম মেনে চলবেন? আমরা সাময়িক মানুষকে একটু রিলিফ দেওয়ার জন্য এই যে মানুষের পাশে দাঁড়ানো, ভাতা কথাটা বলা, এটা আমরা বলি, সেটা একটু পাশে থাকা। আচ্ছা কিন্তু এইটাই ভবিষ্যৎ নয়। আচ্ছা। ভবিষ্যৎ হচ্ছে কর্মসংস্থান, শূন্য পদের নিয়োগ, যা আমাদের এইবারের নির্বাচনী ইস্তেহারে যেটা আমরা ঘোষণা করেছি, যে প্রধান বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটি সরকারি যে শূন্য পদগুলো রয়েছে সেইগুলোতে নিয়োগ। স্বাভাবিকভাবেই সব থেকে যে সমস্যা, আজকে পরিযায়ী হয়ে আমাদের রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে, তাদের কি অবস্থা? বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের হেনস্থা হতে হচ্ছে, এমনকি তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। সেই লাশ কফিন বন্দী হয়ে আমাদের রাজ্যে আসছে। রাজ্য সরকারের কাজ হচ্ছে 2 লক্ষ টাকার একটা চাকরি, এটাই কি তার কাজ? কেন এগুলো হচ্ছে? আমাদের রাজ্যের সাংবিধানিক যা অধিকার ক্ষমতা রয়েছে মুখ্যমন্ত্রী, তিনি তো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতে পারেন, দেশের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলতে পারেন। কেন বাংলার পরিযায়ীরা হেনস্থা হবে অন্য রাজ্যে গিয়ে? কিন্তু আপনার কি বিরোধী যে সফল যে যে ইস্যুগুলো ছিল, সে তিলোত্তমা থেকে শুরু করে হাল ফেলে দ্রব্যমূল্য বৃদ্ধি হোক বা যে কোনো দুর্নীতি হোক, আপনার কতটা পরিমাণে প্রোঅ্যাক্টিভলি অতি সক্রিয়ভাবে আন্দোলন করতে পেরেছেন বলে আপনারা মনে করেন? এবং আরজিকরের আন্দোলন গোটা রাজ্যের, গোটা দেশের মানুষ দেখেছে। স্বাভাবিকভাবে প্রত্যেক দিনই যেভাবে আমাদের রাজ্যে নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বিশেষ করে আমাদের এখানে বারোমেশিয়া এই আদিবাসী ছাত্রী খুন হয়ে গেল। আচ্ছা। সেখানে যিনি অভিযুক্ত, মূল অভিযুক্ত, তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে শাসক দলের নাম জড়িয়ে যাচ্ছে। আচ্ছা। এগুলো তো মানুষ কাছ থেকে দেখেছে। বঙ্কের মতো ঘটনা এখানে ঘটেছে, যেখানে শুধুমাত্র তোলাবাজির জন্য এত বড় একটা খুন এবং কি বলবো যে পুড়িয়ে মেরে দেওয়া হলো 10 জনকে। এ হতে পারে সভ্য সমাজে? এগুলো তো এই বিধানসভার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। তো কৈফিয়ত দিতে হবে এখানকার বিভাগে, এই ঘটনা কেন ঘটেছে। কিন্তু দেখুন, দীর্ঘ এত বছরকে 2011 সালের পর থেকে রক্তক্ষরণ বামেদের হয়েছে, আপনার কতদূর পর্যন্ত সেটাকে মেকআপ দিতে পারবেন বলে মনে হয়? প্রথমেই বলেছি আপনাদের, মানুষ অভিজ্ঞতার মধ্যে ইতিহাস রচনা করে। মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছেন যে তৃণমূলের শাসনকাল নিশ্চয়ই শেষ ভরসা বিশ্বাস আমাদের মানুষের উপর আছে। তারা বিচার করবেন এবং বামপন্থাকে ফিরিয়ে আনবেন। বামপন্থা ছাড়া পশ্চিমবঙ্গ বাঁচবে না। এই বিজেপি তৃণমূলের যে রাজনীতি, যে সেটিং তত্ত্ব এবং রাজনীতি, তা মানুষের কাছে পরিষ্কার। যদি বিজেপি সরকার এত রাজ্যের দুর্নীতি, এই দুর্নীতির বিচার যদি করতেন, তাহলে আজকে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো জেলে থাকতেন। ফলে একটারও বিচার হয়নি। ইডি, সিবিআই থেকে শুরু করে পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের কাছে। আর অন্যদিকে বিজেপির বিরুদ্ধে যে লড়াই তৃণমূলের, এই মেকি লড়াই সাধারণ মানুষ বুঝতে পারছে। একদিকে বলছে ওয়াকআপ করতে দেবো না, ওয়াকআপের আন্দোলন দিল্লিতে গিয়ে করো। এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? এক কঠিন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে বিজেপি তৃণমূল। তাদের ভোটের অধিকার থাকবে কিনা আজকে প্রশ্নের মধ্যে। আচ্ছা। এই পরিস্থিতির জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী। কেন তিনি সর্বদলীয় বৈঠক ডেকে কেন এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে রাস্তায় নামলেন না? কেন বিধানসভায় প্রস্তাব আনলেন না? এগুলো তো অন্যান্য রাজ্যে আমরা দেখেছি। ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে ভূমিকা, পশ্চিমবঙ্গের জনগণের কে বাঁচানোর জন্য যে ভূমিকা, সেই ভূমিকা দেখেছে। বিশেষ করে এই নির্বাচনের সংখ্যালঘু মানুষ তারা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ভয় দেখাবে, বিজেপির ভয় দেখাবে। 21 সালে
এনআরসি কে সামনে রেখে সংখ্যালঘু মানুষের সমর্থন নিয়েছিল। তারপরে আর এনআরসি কি অবস্থা আমরা বলেছিলাম সেই সময়, এটা শুধু নির্বাচনকে সামনে রেখে হচ্ছে। আবারও এসআইআর আমদানি করেছে। ফলে এইগুলো সংখ্যালঘু মানুষ দেখছে খুব কাছ থেকে। ফলে তারাও বিচার করবেন যে একদিকে গোটা 5 বছরের লুট, এই সময়কালে সব থেকে বেশি সংখ্যালঘুরা তো হেনস্থা হয়েছে এই রাজ্যে। আপনি দেখাতে পারবেন সরকারি কোষাগার থেকে এই যে ধর্মের যে রাজনীতি এবং এই যে মন্দিরে দুর্গাপুজোতে টাকা দেওয়া, একেবারে সরকারি ব্যবস্থাপনায় সেই জগন্নাথের যে পোশাক একদম বিতরণ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, ভারতবর্ষের কোন রাজ্যে এমনকি বিজেপি শাসিত রাজ্যতেও কিন্তু সরকারি কোষাগার থেকে এরকম ভাবে ধর্মের যে টাকা দেওয়া হবে, সরকারি কোষাগার থেকে যে টাকা দেওয়া, এটা আপনি দেখাতে পারবেন না। পরোক্ষ ভাবে আরএসএস কে শক্তিশালী করছেন মমতা ব্যানার্জি। কিন্তু সংখ্যালঘু মানুষ পরিষ্কার বুঝতে পারছে। তাই একমাত্র বিকল্প বামপন্থা এবং পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময় সংখ্যালঘুরা যেভাবে নিরাপদে ছিল, কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, সংখ্যালঘুদেরকে কিভাবে আগলে রাখতেন। ধর্মনিরপেক্ষ মানে রেড রোডে নামাজ পড়তে যাওয়া, জগন্নাথের মন্দির করা নয়। জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্যের যে ধর্মনিরপেক্ষতা কি বলেছিলেন, দাঙ্গাবাজদেরকে দাঙ্গা করতে এলে মাথা ঘুরিয়ে দেবো। এই সাহস বলার কার আছে বলতে পারবেন? মমতা ব্যানার্জি এরকম একটা উক্তি দিয়েছেন নাকি যে বিজেপির মতো দলকে জ্যোতি বসু বলেছিলেন অসভ্য বর্বর? বলতে পারে নাকি? মমতা ব্যানার্জির ক্ষমতা আছে এগুলো বলা? বলবে না। ওরা এই রাজনীতিটাকে জিয়ে রাখবে। আর আমাদের প্রধান কাজ হচ্ছে এই রাজনীতি থেকে মানুষকে বার করে মানুষের যে সমস্যা, সেই সমস্যার রাজনীতি থেকে ঢুকিয়ে দেওয়া। প্রত্যেকবার এই নির্বাচনে ধর্মের রাজনীতির উপর ভর করে, ধর্মের কাঁধে চেপে লুট করা এবং এই রাজনীতি আমদানি করা বিজেপি তৃণমূলের, এটা প্রত্যেকটা নির্বাচনে হবে না। মানুষ এটা বুঝতে পারছে। মানুষ বুঝতে পেরেছে, বুঝলাম। কিন্তু আপনি যদি নির্বাচিত হন বিধায়ক হিসেবে রামপুরহাট বিধানসভার, আপনার কোনটা প্রথম প্রেফারেন্স থাকবে মানুষের উন্নয়নের জন্য, এটা করলে ভালো হয়, আর কোনটা চাইবেন যে এটা আর বন্ধ করা উচিত? এটা আপনার ব্যক্তিগত মতামত। দেখুন, রামপুরহাট বিধানসভার মানুষ দেখেছে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই আমাদেরকে উঠে আসতে হবে। বামপন্থী নেতা উপর থেকে তৈরি হয় না, নির্বাচনের মধ্য দিয়ে তৈরি হয়। প্রত্যেক দিন মাঠে ঘাটে রাস্তায় মানুষের অধিকারের জন্য লড়াই করে বামপন্থীদেরকে প্রতিষ্ঠিত হতে হয়। ফলে সেই লড়াই দেখেছে রামপুরহাট শহরের মানুষ এবং এই বিধানসভার মানুষ। এখানে বড় ফুটপাত উচ্ছেদ, তার বিরুদ্ধে লড়াই দেখেছে। টোটো আন্দোলন, তার বিরুদ্ধে মানুষ দেখেছে, লড়াই দেখেছে। এখানে 100 দিনের কাজ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অধিকার, বিসিআর এর বিরুদ্ধে আন্দোলন, এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, সবটাই দেখেছে। প্রথম সারিতে আমরাই একমাত্র রামপুরহাটে আমরা এইসব লড়াইগুলো করে থাকি। ফলে হচ্ছে যে মানুষ যদি বিধানসভায় আমাকে দায়িত্ব দেয়, আমাদের দলকে যদি দায়িত্ব দেয়, আমরা সীমিত জায়গায় একটা কাজ করে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেই কথা আমাদের এই বিধানসভার মানুষের কথা নিশ্চয়ই বিধানসভায় তুলে ধরবো। এবং যে কাজ বাকি আছে, বিশেষ করে রামপুরহাট শহরের প্রধান সমস্যা হচ্ছে যানজট। তাহলে এই যানজট মেটাতে গেলে বিকল্প ব্যবস্থা করতে হবে, উন্নত মানের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করতে হবে এবং হচ্ছে উড়ালপুরের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে শহরের মূল এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এই বিধানসভা এলাকায় কৃষির উপর নির্ভরশীল যে মানুষজন আছে, তাদের যাতে ফসলের দাম পায়, লড়াই চলছে গোটা দেশ জুড়ে। আমাদের রাজ্যেও আমাদের পার্টি এবং আমাদের কৃষক সংগঠনরা এই লড়াই সংগ্রাম আন্দোলন করছে। তাদেরও স্বার্থ আমাদের দেখতে হবে। শ্রমজীবী মানুষ তাদের মজুরি কিভাবে পাবে? এখানে একটা মানে এই বীরভূম জেলা মূলত যে পাথর শিল্পাঞ্চলের উপর নির্ভরশীল, বহু শ্রমিক সেখানে কাজ করে, তাদের মজুরি কি হবে? তাদের মজুরির প্রশ্ন আমাদেরকে সামনে আনতে হবে। আজকে তৃণমূলের তোলাবাজির ফলে এই পাথর শিল্পাঞ্চল বন্ধ, ট্রান্সপোর্ট ব্যবসা বন্ধের মুখে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিধানসভায় তুলব। শিক্ষা, স্বাস্থ্য, আজকে স্কুল, এই বিধানসভায় এলাকায় স্কুলগুলোর কি অবস্থা? প্রাইমারি স্কুল বন্ধ। প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কমে যাচ্ছে, স্কুল ছুট বাড়ছে। সরকারি হসপিটাল, একটা মেডিকেল কলেজের নাম করে একটা হসপিটাল করে দেওয়া হয়েছে, বিল্ডিং হয়েছে বড় বড়, কিন্তু চিকিৎসার কোনো উন্নতি হয়েছে? পর্যাপ্ত ডাক্তার নেই, নার্স নেই। এগুলো সব আমাদের দেখতে হবে। নিশ্চয় মানুষের স্বার্থ নিয়েই, মানুষের অধিকারের প্রশ্নেই আমরা বিধানসভায় তুলে ধরবো
এটাই মূলত হচ্ছে মানুষের কাছে আমরা আবেদন করছি।